আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদেরকে আজকে সুন্দর একটা মেসেজ দিতে আসছি। সেটা হচ্ছে আপনারা জমিতে রাসায়নিক সার ব্যবহার না করে, যেমন ইউরিয়া, পটাশ এই ধরনের সার ব্যবহার না করে আপনারা জৈব সার ব্যবহার করুন। সেটা গোবর হোক, সেটা হাঁস মুরগির বীজটা হোক, এইগুলা আপনারা ব্যবহার করেন। তাতে আপনাদের শরীরও সুস্থ রাখেন, লিভার, কিডনি এইগুলোও সুস্থ রাখেন। তারপর হচ্ছে আপনাদের ফসলের জমিও সুস্থ রাখেন। কী কারণে আপনারা জেনে থাকবেন হয়তো যে যে রাসায়নিক সারের ফলে আপনাদের কিছুদিন পর হচ্ছে জমির উর্বরতা নষ্ট করে ফেলে। দু এক বছর খুবই ভালো ফসল হয়, কিন্তু দু এক বছর যাওয়ার পরেই হচ্ছে আপনাদের জমির যে উর্বরতা আছে সেগুলো নষ্ট করে ফেলে, তখন আর কি ভালো ফসল হয় না। এবং এটার জন্য শরীরের উপরও ইফেক্ট পড়ে, কিডনি, লিভার এগুলোর উপরেও। কীটনাশক, তারপর হচ্ছে রাসায়নিক সার এগুলো ব্যবহারের ফলে শরীরের দিকেও সাইড ইফেক্ট থাকে। তো সবসময় চেষ্টা করবেন যে জৈব সারগুলা, প্রাকৃতিক সারগুলা ব্যবহার করার জন্য। চলেন আপনাদেরকে আজকে দেখাই কিভাবে এই প্রাকৃতিক সারগুলা তৈরি করবেন বা প্রসেস করবেন। গাইস, আজকে আপনাদেরকে দেখাবো হইতেছে যে জৈব সারের ব্যবহার বা প্রয়োগ। জৈব সার আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা যদি গরুর গোবর বা যে কোনো সার, হাঁস মুরগির বীজটা বা এগুলা যদি ডিরেক্ট হওয়ার পরেই যদি আমরা মাঠে প্রয়োগ করে দেই, তাহলে কিন্তু এটার সুফল পাওয়ার থেকে মানে এটার খারাপ দিকটা বেশি হবে। কারণ হইতেছে এগুলার যে গ্যাস বা যে কোনো কিছু থাকে, যে এগুলা হইতেছে ডিরেক্ট ইফেক্ট করবে হচ্ছে ফসলের উপর। কিন্তু এইগুলা যদি এই নেয়ার পর কোনো একটা জায়গায় এইগুলা সংরক্ষণ করে যদি ৩-৪ মাস বা ৫-৬ মাস, মানে এটা এমন অবস্থায় যাবে যে এগুলা নষ্ট হয়ে গেছে একবারে, বা ভুসি হয়ে গেছে একবারে। মাটি মাটিতে পরিণত হয়ে যাবে তার আগ মুহূর্ত পর্যন্ত। একবারে মাটিতে পরিণত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেই অবস্থায় যদি নিয়ে ক্ষেতে প্রয়োগ করা যায়, কোনো একটা পাত্রে বা কোনো কিছু নিয়ে যদি ক্ষেত্রে সুন্দরভাবে প্রয়োগ করে দেয়া যায়, সেই ক্ষেত্রে হতে সবথেকে বেটার সুফল পাওয়া যাবে। এবং এগুলা সারের থেকেও অনেক ভালো কাজ করে। আমরা সারে সার বা যে কীটনাশক এগুলা ব্যবহার করলে কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আর এগুলো ন্যাচারালি যে জৈব পদার্থ বা এই গোবর সার, এইগুলা হইতেছে একদম ন্যাচারালি ন্যাচারালি একদম কাজ করে। এইগুলা এইগুলা এইভাবে ডিরেক্ট নেওয়া যাবে না। এগুলা সংগ্রহ করে ও দিস ইজ গোবর। যারা যারা এই গোবরের ঘ্রাণ শুঁকতে চান, তারা এই গ্রামগঞ্জে চলে আসতে পারে। যেগুলো হচ্ছে গরুর গোবর, এইগুলা ছাড়া হচ্ছে হাঁস মুরগি যদি বেশি করে পালন করা যায়, সেইগুলার থেকেও সেগুলার যে বীজটা, সেগুলার থেকেও কিন্তু জৈব সার হয়। আবার এইগুলা দিয়ে কিন্তু বায়োগ্যাস প্লান্টও তৈরি করা যায়। বায়োগ্যাস প্লান্ট যদি কেউ তৈরি করতে চায়, কিন্তু বায়োগ্যাস প্লান্টে খরচ অনেক বেশি। কেউ যদি শখের বিষয় বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে চায়, সেটার আলাদা বিষয়। এগুলা নিয়ে এখন আমরা ফেলতে যাব। হুম, তো উল্টা পাশ দিয়ে চলে আসছি।
এইখানে হইতেছে আমরা এই গোবরগুলো সংগ্রহ করি। আশপাশের আমাদের যত এইখানে যত সব গোবর হয়, আমাদের এইটা হচ্ছে গোয়ালঘর। এটার ভিতর থেকে যত সব গোবর হয় সব হইতেছে এইখানে ফেলা হয়। এইখান থেকে পচবে এইগুলা। পচে যখন হইতেছে এইগুলা এইগুলা একদম ঝুরঝুরে মাটির মতো অবস্থা হয়ে যাবে, তখন হইতেছে আমরা এইখান থেকে সংগ্রহ করে আমরা খেতে এগুলা প্রয়োগ করব। একদম এই কাঁচাটা যদি নিয়ে বা এইটা নিয়ে যদি খেতে প্রয়োগ করা যেত তাইলে কিন্তু ফসলের আরো ক্ষতি হইতো। ফসলের ক্ষতি হইতো, সেই জন্য আমরা এগুলা ডিরেক্ট এইভাবে আর কি প্রয়োগ করি না। এই হইতেছে সিস্টেম। তো আরো কিছু আছে, ওইগুলা আনতে যাব, সঙ্গেই থাকবেন আপনারা। আর কিছু আছে, বেশি সময়ের বিষয় না। এই যে আর একটু আছে, এগুলা নিয়ে তারপর হইতেছে মোটর ছেড়ে আমরা পানি দিয়ে স্প্রে করে দেই। স্প্রে করে দিলেই যত সব গোবর ময়লা আছে সব কিছু আর কি চলে যায়। এই যে উৎকৃষ্ট যে অংশগুলো আছে এখন, এইগুলা কিন্তু আমরা স্প্রে করে দিলে এই পাশে যে নিচু জায়গা আছে এইখান দিয়ে আর কি বের হয়ে যাবে। বের হয়ে একদম বাইরে যে স্তূপ আছে ওইখানে চলে যাবে। তো এইখানে আর কিচ্ছু থাকবে না, একবারে পরিষ্কার হয়ে যাবে। এবং হচ্ছে সারাদিন গরু আমাদের পিছনে যে জিরানোর জায়গা আছে দেখাবো আপনাদের, ওইখানে হচ্ছে সারাদিন গরু থাকে। আর এইখানে হইতেছে ঘেরা, তো চারপাশ দিয়ে গরুর জন্য থাকতে খুবই সমস্যা হয়। সেই জন্য হইতেছে আমরা গরু পিছনে হইতেছে আমাদের খোলামেলা পরিবেশ আছে, ওইখানে থাকার ব্যবস্থা করে দিছি, যাতে হইতেছে গরমে এইখানে ফেলে দিলাম, একদম পরিষ্কার ক্লিয়ার। আর আমাদের হইতেছে যে এইখানে গরু থাকে, কারণ হইতেছে ভিতরে দেখলেন তো কি একদম, ওইখানে যদিও 7-8টা গরু পালা যাবে, কিন্তু ভিতরের পরিবেশটা খুবই গরম থাকে এবং হইতেছে খুবই আর কি গরম হয়ে যায়, উপরে টিন তো। তো সেই জন্য আমরা হইতেছে এইখানে হইতেছে এই পরিবেশে গরুকে নিয়ে আসছি।
যাতে হইতেছে গরুর সার, যখন হইতেছে আমরা সার প্রয়োগ করব গোবর সারটা, তখন হচ্ছে যে এই ক্ষেতগুলো আছে আমাদের, এই এই যে যে ক্ষেতগুলো আছে এইগুলাতে হইতেছে চিন্তা ভাবনা আছে ঘাস লাগানোর। তো এইগুলাতে আর কি ঘাস লাগিয়ে, তো এইগুলাতে আর কি গোবর সার প্রয়োগ করে তারপরে ঘাস লাগাই দেবো, যে একদম ঘাসের খুব সুন্দর বাম্পার ফলন হবে। এবং হচ্ছে এখানে সবগুলা হয়তো আর কি ঘাস লাগাবো না, অল্প কিছু আর কি ঘাস লাগানো হবে। এবং হইতেছে এই যে পেয়ারা গাছ আছে, আশপাশে যেসব গাছ আছে সেগুলাতেও আর কি গোবর সার দেয়া হবে। তো এইটা হইতেছে ছাগল আমাদের। মেও মেও। সবকিছু মিলে 6টা ছাগল। তো থ্যাংক ইউ। ওই বিকালবেলা এখানে হালকা এখন রোদ চলে আসছে, বিকালে বা সকালের দিকে একদমই রোদ থাকে না। আমরা এইখানে এসে আর কি বসি, মাঝে মধ্যে আড্ডা দেই, বিশ্রাম নেই। খুবই বাতাস, এই এই পাশ দিয়ে খুবই বাতাস, এই পাশ দিয়ে খুবই বাতাস, একদম খুব সবসময় বাতাস থাকে, ঠান্ডা পরিবেশ। কিন্তু এখন এই যে রোদ আসার কারণে আর কি এরকম অবস্থা। তো যাই হোক, আপনাদেরকে তো গোবর সার বা জৈব সার কীভাবে প্রসেস করতে হয় সেটা আপনাদেরকে দেখাইলাম। চলেন এখন দেখাই এই গোবর সারগুলা কীভাবে আপনারা ক্ষেতে প্রয়োগ করবেন বা ফসলের ক্ষেতে বা ফসলে প্রয়োগ করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। বা দেখেন এগুলা হচ্ছে প্রসেসিং হচ্ছে বা ফসলের ক্ষেতের প্রয়োগ হচ্ছে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন নতুন আমরা যখন ভিডিও ছাড়বো তখন আপনার সামনে চলে আসবে। এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো থ্যাংক ইউ আপনাদেরকে, ভিডিওটা দেখতে থাকুন এবং সার কীভাবে প্রয়োগ করে সেগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ।